কান্ত, এই কান্ত, ওঠ, তোর জন্য চিঠি এসেছে। চিঠি? কিসের চিঠি এসেছে মা? বাপ, আমি কি করে জানবো? তুই উঠে আমাকে উদ্ধার কর। এই যে এখানটায় রাখলাম চিঠি, আমার কত কাজ পড়ে আছে। সকাল সকাল মায়ের চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। কি আর করার, উঠে পড়লাম। উঠে নাস্তা করে রুমে আসতেই চোখ পড়ল চিঠির খামের দিকে। এই যা, চিঠির কথা তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি করে চিঠির খামটা হাতে নিলাম। চিঠির খামে আমার নাম লেখা। নামটা খুলে চিঠিটা পড়তেই মনটা খুশিতে ভরে গেল। মা, মা, আমার চাকরি হয়ে গেছে মা। কি রে বাবা, কি বলছিস? তোর তোর চাকরি হয়েছে? ভগবান এবার মুখ তুলে তাকিয়েছেন। তোমাকে আর আমায় নিয়ে চিন্তা করতে হবে না মা, চাকরিটা এবার হয়েই গেল। চাকরিটা কোথায় হয়েছে রে বাবা? কাশিমপুর ডাকঘরে। মাইনেও বেশ ভালোই দিবে বলেছে। আজকেই ডেকেছে। বড়বাবু নাকি আমায় কাজ বুঝিয়ে দিয়ে তার গ্রামে ফিরবে। সে তো বেশ দূরে রে বাবা, আমি এখানে একা। তুমি চিন্তা করো না মা, কমাস যাক, আমি তোমাকেও সেখানে নিয়ে যাব। বাবা গত হয়েছেন 6 বছর হলো। মা আমাকে কয়েকবার বলল অত দূরে না যেতে। মা এখানে একা থাকেন, আমি যেন সেখানে না গিয়ে অন্য কোনো কাজ করি। মায়ের কথায় কেমন যেন এক অনীহা আমার ঘাড়ে চেপে বসল। কিন্তু কিছুই করার নেই। অনেক কষ্টে এই একটা চাকরি আমি জুটিয়েছি। এবার এই চাকরি হাতছাড়া করা যাবে না। মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম চাকরির উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছাতেই রাত প্রায় 12:40 বেজে গেছে। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। মনে হচ্ছিল কোনো এক পরিত্যক্ত প্ল্যাটফর্ম, জনশূন্য জায়গা। হঠাৎ এক বৃদ্ধ লোক এগিয়ে এলো আমার দিকে। আপনি নিশ্চয়ই কান্ত বাবু? জি হ্যাঁ, আপনি কে? আমার নাম হারু, কাশিমপুর ডাকঘরে দেখাশোনা করি। বড় বাবু আপনাকে নিতে পাঠিয়েছেন। চলুন বাবু, এখানে বেশি দেরি করা ঠিক হবে না। অনেক রাত হয়েছে কিনা জানি না, কখন কোন দুর্ঘটনা ঘটে। হ্যাঁ বাবু, ব্যাগটা আমার কাছে দিন। আরে না না, সেটার দরকার নেই, আমি নিজেই নিয়ে যেতে পারবো। আমারই তেমন কিছু নেই এ ব্যাগে। হারু কাকা তার কাঁপা কাঁপা কণ্ঠে কয়েকবার অনুরোধ করলেন ব্যাগটা তার হাতে দিতে। আমি দিলাম না। অনেক বয়স্ক লোক, কাঁপা কাঁপা কণ্ঠস্বরেই সেটা টের পাওয়া যাচ্ছে। আমরা রওনা হলাম ডাকঘরে যাওয়ার উদ্দেশ্যে। বেশ অনেকটা পথ হাঁটতে হচ্ছে। একে তো ক্লান্ত শরীর, তার উপর উফ। হারু কাকা, আর কত দূর হাঁটতে হবে? আর বেশি দূর নেই, সামনেই একটা ছোট জঙ্গলের মতো রাস্তা আছে, ওটা পার করলেই ডাকঘর। হারু কাকার কথা শুনে আমি একটু স্বস্তি পেলাম। যাক, আর খুব একটা বেশি দূরে নয়। জঙ্গলের রাস্তায় ঢুকতেই শরীরটা কেমন যেন কাটা দিয়ে উঠল। এক শীতল বাতাস যেন আমার পুরো শরীরকে ছুঁয়ে গেল। কেমন যেন একটু ভয়ও পেতে লাগলাম। হারু কাকা, একটু জলদি চলো না। কি করবো বাবু বলুন, বুড়ো হয়ে গেছি, গায়ে কি আর অত জোর আছে? হয়তো দেখা যাচ্ছে ডাকঘরটা। ডালপালার ফাঁকা দিয়ে হালকা নিভু নিভু আলোতে দেখলাম একটা ছোট ডাকঘর। দেখেই মনে শান্তি পেলাম। যাক, অবশেষে তাহলে পৌঁছালাম। ডাকঘরের কাছে যেতেই দেখলাম বাহিরে একটা পুরনো সাইকেল দাঁড় করানো। রাতের অন্ধকারে যা বুঝলাম, জায়গাটা খুবই পুরনো আর গাছপালা দিয়ে ভরে আছে। ভিতরে যেতেই এক ভুঁড়িওয়ালা লোক তড়ি ঘড়ি করে দাঁড়িয়ে বলল, কিরে, তোদের আসতে দেরি হলো কেন রে হারু? আমাকে তো বাড়িতে ফিরতে হবে নাকি? কটা বাজে দেখেছে? আচ্ছা,
তুমি বুঝি কান্ত? শোনো কান্ত, সাবধানে কাজ করো, আর হারু তোমাকে বাকি কাজ বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, রাত বিরেতে এখান থেকে বাহিরে যেন চেয়েও না, হ্যাঁ? কেউ ডাকাডাকি করলেও না। আমি আসছি তাহলে। বড়বাবু কথাগুলো বলে উঠে চলে গেলেন। আমি কথা বলারও সুযোগ পেলাম না। সাইকেলের চেনের খটখটের আওয়াজে বুঝলাম তিনি চলে গেছেন। রাত 1টা বাজতে চলল কিনা, তাই তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কেন? 1টা বাজলে কি হবে? আর উনি বা এভাবে চলে গেল কেন? সে অনেক কথা বাবু। বাবু, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আমি খাবার আনছি, খেয়ে ঘুমিয়ে পড়ুন। ডাকঘরের ভিতরেই ছোট্ট একটা খাট, এখানেই থাকতে হবে। আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, তখনই হারু কাকা কিছু খাবার এনে আমার সামনে রাখলেন। এই যে বাবু, জানতাম অনেক রাত হবে, তাই আপনার জন্য খাবার আগেই রেখেছিলাম, খেয়ে নিন। এসবের কোনো দরকার ছিল না কাকু। খেতে বসে পড়লাম। হঠাৎ হারু কাকা বলে উঠল, ছোট বাবু, আপনি এখানে ছাড়া আর কোথাও চাকরি পাননি, এখানেই আসতে হলো। চাকরি পেলে কি আর আসতাম এখানে? আচ্ছা কেন বলো তো হারু কাকা, আমার তো এখানে ভালোই লাগছে। এই জায়গা মোটেও ভালো নয় বাবু। শুনুন, আপনাকে কিছু কথা বলি। আপনি হলেন নতুন মানুষ, এখান থেকে তেমন বাইরে বেরুবেন না, আর রাত 1টার পর তো একদমই না। দেখলেন না বড় বাবু কেমন তাড়াহুড়ো করে চলে গেল। হারু কাকার কথায় কেমন যেন সন্দেহ কাজ করছে। আমাকে কি তিনি ভয় দেখানোর চেষ্টা করছে? তাও আগ্রহ নিয়ে হারু কাকাকে জিজ্ঞাসা করলাম, কেন হারু কাকা, কেন বলো তো, কি এমন আছে এখানে? আপনাকে আপনার ভালোর জন্যই বলছি, এর বেশি কিছু বলতে পারবো না। আমি বারান্দায় গেলাম বাবু। এই বলে হারু কাকা বারান্দায় চলে গেল। হারু কাকার কথাগুলো কেমন যেন অদ্ভুত মনে হলো আমার কাছে। মনে হতে লাগলো তিনি কিছু একটা লুকোচ্ছেন। যাকগে সে কথা, আমি তো এখানে নতুন, তার কথা মতো চলাই আমার জন্য বরং ভালো হবে। আমিও আর কিছু না বলে শুয়ে পড়লাম। একে তো ক্লান্ত শরীর, তার উপর আবার অনেক রাত হয়েছে। ঘুমটা খুব তাড়াতাড়ি চলে এলো। সকালে পাখির কিচিরমিচির ডাকে আমার ঘুমটা ভাঙল। ঘুম ভাঙতেই আমি এসে জানালার কাছে দাঁড়ালাম। এক ফসলে রোদ্দুরের আলো এসে আমার মুখে পড়ল। সকালের এমন মিষ্টি রোদ খুব ভালো লাগে আমার। হারু কাকা এসে আমার হাতে 1 কাপ চা ধরিয়ে দিলেন। এই যে বাবু, আপনার জন্য চা। আপনি চাটা খান, আমি দুপুরের রান্না বসিয়ে দেই। হারু কাকা এই বলে চলে যেতেই আমি আমার চায়ে একটা চুমুক দিলাম। হারু কাকার রান্নার হাত ভীষণ ভালো। জানালা দিয়ে সেই জঙ্গলের রাস্তাটা স্পষ্টই দেখা যাচ্ছে। দিনের বেলাতেও কি ঘুটঘুটে অন্ধকার সেখানে। সেই দিনটা কাজের মধ্যেই কাটলো আমার। সব কিছু লিস্ট করা, সব কাগজপত্র গুছিয়ে রাখা, এভাবেই সে দিনটা কাটল। রাত তখন প্রায় 12:30। আজ আর তেমন ঘুম পাচ্ছে না। কিছুক্ষণ হারু কাকার সাথে গল্পগুজব করলাম। হারু কাকাও বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। আমার ঘুম না পাওয়ায় আমি জানালার কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ আমার চোখ পড়ল জঙ্গলের সেই রাস্তাটার দিকে। জঙ্গলের সেই রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা কালো ছায়া তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। তার পুরো শরীর কালো হলেও তার চোখ জ্বলজ্বল করছে। আমি এবার কিছুটা ঘাবড়ে গেলাম। হয়তো আমার মনের ভুল, তাই আর দেরি না করে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল হারু কাকার ডাকে। বাবু, ছোট বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হারু কাকা, বলো কি হয়েছে?
আমায় তড়িঘড়ি করে ডাকলে যে? ছোট বাবু, আমাকে একটু গ্রামে যেতে হবে। বাড়িতে আমার ছোট একটা মেয়ে আছে, ও একা একা থাকে। বেশ অনেকদিন হলো গ্রামে যাওয়া হয় না। না জানি মেয়েটা কেমন আছে। আমি আপনার জন্য রান্না বান্না সব করে রেখেছি বাবু। সে কি হারু কাকা, তুমি চলে গেলে আমাকে যে একা থাকতে হবে? আর এটা হলো আমার জন্য নতুন জায়গা। এখানে আমি এখন একা একা কি করে থাকি বলো তো? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যেতেই চাচ্ছ তবে যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। ঠিক আছে ছোট বাবু, আমি তবে এলাম। এই বলে হারু কাকা কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল। আমি উঠে জানালার কাছে গেলাম। দেখলাম হারু কাকা সেই জঙ্গলের রাস্তা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আশেপাশে একটা ডাকঘর ছাড়া আর কিছুই নেই। জঙ্গল পেরিয়ে শুনশান জায়গায় এই একটা মাত্র ডাকঘর। ভয় লাগাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, হারু কাকা চলে গেছে, আমাকে এখন একাই থাকতে হবে। সারাটা দিন কেমন যে বিরক্ত লাগলো। কথা বলার মতো কেউ নেই, তাও এখন এমন এক জায়গায়। ধীরে ধীরে কেমন জানি মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি হলো। রাত তখন কটা বাজে খেয়াল করিনি। আমি বিছানার উপরে উঠে বসে কিছু কাগজপত্র দেখছিলাম। হঠাৎ দরজার পাশে এসে কেউ বলল, আমার কিছু জরুরি কাজ ছিল, আসতে পারি? আমি বেশ ভয় পেয়ে গেলাম, কারণ এখানে সচরাচর তেমন কেউ আসে না। আর যারা আসে তারা দিনের বেলা এখানে এসে কাজ ছেড়ে চলে যায়। এত রাতে একটা মেয়ে! আমি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালাম। কে বলছেন? আমি রূপা। এত রাতে তো এখানে কেউ আসার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসুন। এভাবে বলতেই মেয়েটা ভিতরে চলে এলো। মধ্যবয়সী একটা মেয়ে। মেয়েটার গায়ের রং শ্যামলা, দেখতে খুবই মায়াবী, চোখগুলো জল জল করছে। মেয়েটা তার শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা দিয়ে আছে। আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, বড্ড বিপদে পড়ে এখানে এসেছি আপনার কাছে। এখন আপনি দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না? এই চিঠিটা একটু আমার গ্রামে পৌঁছে দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা রেখে যান, আমি কালকে আপনার দিয়ে যাওয়া ঠিকানায় পৌঁছে দেব। না না, কাল নয়, এই মুহূর্তে। কি বলছেন? এখন রাত কটা বাজে খেয়াল করেছেন? এত রাতে আমি তো কোথাও বেরোতে পারবো না, আমাকে মাফ করবেন। দেখুন, আপনি এভাবে বলবেন না। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই চিঠি যদি সময় মতো না পৌঁছে দিতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি দয়া করুন, দয়া করে এই চিঠিটা একটু পৌঁছে দিন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার পায়ে পড়ছি। এই যে আপনি আমার কাছ থেকে যত সোনা দানা চান আমি আপনাকে দেব। বলে মেয়েটা তার মাথা থেকে ঘোমটাটা সরালো। ঘোমটা সরাতেই আমি অবাক হয়ে গেলাম। মেয়েটার পুরো গা ভর্তি গহনা, যা এতক্ষণ আমি খেয়ালই করিনি। মনে হচ্ছিল মেয়েটা হয়তো বিয়ের আসর থেকে উঠে চলে এসেছে। মেয়েটা আমাকে এমন ভাবে বলছে, এতে আমি আর না করতে পারলাম না। হারু কাকা আমাকে বারবার না করেছিল যেন রাতের বেলা বাইরে বের না হই, কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় তা ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন আর আমাকে চিঠিটা দিন। আমি যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে চিঠিটা দিয়ে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। মেয়েটা চিঠিটার উপরে একটা ঠিকানা লিখে দিল। আমি ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাত প্রায় 1:25 বাজে। আমি হাতে টর্চটা নিয়ে সামনে এগোতে শুরু করলাম। সেই জঙ্গলের রাস্তায় আসতেই আমি পিছনে একবার তাকালাম। দেখলাম মেয়েটা জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার চাহনি দেখে আমার কিছু একটা মনে পড়ে গেল। গতকাল
রাতের কথা। মেয়েটার চোখগুলো কেমন যেন জল জল করছে মনে হচ্ছে। এই চোখ আমি এর আগেও দেখেছি। থাক, সেদিকে আর তেমন গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। মেয়েটা হয়তো আমার দিকে এখনো তাকিয়ে আছে। জঙ্গলের ভিতরে এত গুটগুটে অন্ধকার, আর তার সাথে হরেক রকমের শব্দ। কি বিপদে পড়লাম রে বাবা! একে তো এত রাত, তার উপরে এমন জায়গা দিয়ে যেতে হচ্ছে। কে জানে আজ কি আছে আমার কপালে। এখানে আসার পর মনে হচ্ছে মায়ের কথা শোনাই ভালো ছিল, কিন্তু এত রাতে একটা মেয়ে ভাবে ডাকঘরে চলে এলো। বেশ কিছু দূর হাঁটার পর একটা জায়গায় এসে আমি থমকে দাঁড়ালাম। সেই ঠিকানা যেটা ওই মেয়ে আমাকে দিয়েছিল, তা একটা বিয়ে বাড়ি। বাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো, বাহিরে বড় করে লেখা রূপার বিয়ে। তাহলে কি আমার চিন্তাই তাহলে সঠিক ছিল? ওই মেয়ে তাহলে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিন্তু এর মাঝে একটা বিষয় লক্ষ্য করলাম, তা হলো বিয়ে বাড়িতে কোনো লোকজন নেই। বাড়িটি পুরোপুরি ফাঁকা বললেই চলে। আমি বেশ অবাক হলাম এই ভেবে যে একটা বিয়ে বাড়ি এভাবে এতটা নীরব হতে পারে। আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কাউকে কোথাও পেলাম না। হঠাৎ আমার চোখ গেল মণ্ডপের দিকে। দেখলাম একটা মেয়ে লাল শাড়ি পরা, ঘোমটা মাথায় দিয়ে কনে সেজে বসে আছে। ততক্ষণে খুব জোরে বৃষ্টি শুরু হলো। মনের মাঝে কেমন যেন এক অজানা ভয় কাজ করতে শুরু করলো। এত বড় একটা বিয়ে বাড়িতে অন্য কেউ নেই, শুধু এই কনে ছাড়া। যাক, এসব বাদ দিয়ে আমি এগিয়ে গেলাম মণ্ডপের দিকে। এই যে শুনছেন, আমি কান্ত, কাশিমপুর ডাকঘর থেকে এসেছি। রূপা নামের একজন মেয়ে এই চিঠিটি এই ঠিকানায় দিতে পাঠিয়েছেন, কিন্তু আমি আশেপাশে কাউকে খুঁজে পাইনি। আপনাকে দেখি তাই আপনার কাছেই চলে এলাম। এই যে শুনছেন, আপনাকেই বলছি আমি। বেশ অনেকবার ডাকাডাকি সত্ত্বেও কোনো জবাব পেলাম না। এতে বিরক্ত হয়ে বললাম, একে তো এই বৃষ্টি, তার উপর আপনিও ভিজছেন, আর আমি আপনাকে ডাকছি, তার কোনো জবাবও নেই। আচ্ছা মানুষ তো আপনি। এই যে শুনুন, চিঠিটা রেখে গেলাম, আর আমি চললাম। এই বলে চিঠিটা তার পাশে রেখে এক পা দু পা এগোতেই একজন পিছন থেকে আমার হাতটা টেনে ধরল। মনে হলো পুরো শরীর আমার হিম হয়ে গেল। এখানে এই মেয়ে ছাড়া আর কেউ নেই। পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা হাত আমার হাতটা খুব জোর করে চেপে ধরে রেখেছে। হাত বললে ভুল হবে, এ যেন কোনো কঙ্কালের হাত। কি করছে? ছাড়ুন আমার হাত! আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু এতে আমার কোনো লাভ হলো না। বসে থাকা কোণে এবার দাঁড়ালো। মাথা থেকে ঘোমটাটা সরাতেই আমি আরো বেশি চমকে উঠলাম। এ তো ওই মেয়েটা, যে মেয়েটা ডাকঘরে গিয়ে চিঠি দিয়েছিল। কিন্তু এ কি করে সম্ভব? ওই মুহূর্তে আমার খেয়াল হলো, যখন আমি এই বিয়ে বাড়িতে প্রবেশ করেছিলাম তখন বাইরে বড় করে লেখা ছিল রূপার বিয়ে। আপনি এখানে? আপনি তো ডাকঘরে ছিলেন, আমি নিজে আপনাকে সেখানে রেখে এসেছিলাম। কি হচ্ছে এসব? আমার কথা শুনে এবার রূপা অট্টহাসিতে ফেটে পড়ল। শুধু তাই নয়, তার পুরো শরীর এবার বিশ্রী কঙ্কালে পরিণত হলো। আর সাথে সাথে কোথা থেকে যেন আরো 3-4টে কঙ্কাল এসে আমার হাত চেপে ধরল। চারিদিকে শুধু অট্টহাসি আর অট্টহাসি। তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে, কেউ না। তোরা যতবার এই কাশিমপুর ডাকঘরে আসবি আমি তোদেরকে ততবার মারবো। তোদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই তোরা একে ভালোভাবে ধর, কিছুতেই যেন ছুটতে না পারে। তোরা কেউ বাঁচবি না, কেউ না। কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। তবে চোখের সামনে এসব দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। চোখের সামনে এসব ঘটা সত্ত্বেও
মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। ওদের থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করলাম। আমি পিছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়ে যাচ্ছি। তবে স্পষ্ট বুঝতে পারলাম সে কঙ্কালগুলো আমার পিছনে দৌড়াচ্ছে। তাদের অট্টহাসি আর সাথে সাথে ধর ধর ধ্বনি আমার কানে এসে বাজতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালাম ডাকঘরের সামনে। মনে হলো এখন আর পিছনে সেই শব্দগুলো নেই, কিন্তু ডাকঘরের সামনে যেতেই আর কিছু মনে নেই আমার। ছোট বাবু শুনছেন? কি হয়েছে আপনার ছোট বাবু? হারু কাকার ডাকে আমার জ্ঞান ফিরে এলো। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম ডাকঘরের সেই বিছানায়। হারু কাকু পাশেই একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সাথে একজন লোক। বাবু, আপনার কি হয়েছিল? আমি সকালে এসে দেখি আপনি বাইরে পড়ে আছেন। ভাগ্যিস আমার সাথে নরেশ ছিল। বাবু, আগে বলুন তো আপনার কি হয়েছিল? আমি হারু কাকাকে সমস্ত ঘটনা খুলে বললাম। হারু কাকা সব শুনে চোখ বড় বড় করে তারপর আমি বললেন, হায় হায় বাবু, আমি তো আপনাকে বারবার না করেছিলাম রাত্রিবেলা বাইরে বের না হতে। এই জায়গা যে ভালো নয়। আর ওই মেয়ে, ও তো কোনো মেয়ে না, ও হলো এক প্রেম। সে অনেক বছর আগের কথা। এখানেই কাজ করত আপনার মতো মধ্যবয়সী এক ছেলে। রূপা নামের মেয়েটা ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক করেছিল। মেয়ের বাড়ি থেকে বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে রূপা সে ছেলের কথায় বাড়িতে জানায়, কিন্তু তাদের বাড়ির লোক কিছুতেই ওই ছেলেকে মেনে নিতে চাননি। তাই রূপা একটা চিঠি লিখে ছেলেটির কাছে পৌঁছায় দেয়, কিন্তু ছেলেটি রূপার কাছে না গিয়ে বরং পালিয়ে যায়। এ কথা রূপার কানে যেতেই রূপা আর নিজেকে সামলে রাখতে পারে না। যেদিন রূপার বিয়ে ছিল সেদিন মণ্ডপে রূপা বিষ খেয়ে নেয়। রূপাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু রূপাকে বাঁচানো যায়নি। রূপার মৃত্যুর পর থেকেই রূপা এখনো ঘুরে বেড়ায় তার প্রেমিকের বদলা নেওয়ার জন্য। তাই এখানে মধ্যবয়সী কোনো ছেলে আসলে রূপার হাতে তার মৃত্যু হয়। তাই আমি বারবার আপনাকে না করেছিলাম বাবু। আপনার ভাগ্য ভালো যে আপনি কোনোভাবে বেঁচে গিয়েছেন। হারু কাকার কথাগুলো শুনেই নিজেকে আর সামলাতে পারলাম না। এক মুহূর্ত দেরি না করে আমি জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। মা আমাকে অনেকবার জিজ্ঞাসা করলে আমি মাকে কিছুই জানাইনি, শুধু বলেছি আমার ওখানে ভালো লাগে না। এরপর থেকে আমি আর কখনো ওদিকে পাও রাখিনি। শুনেছি কিছুদিন পরেই নাকি সে ডাকঘর বন্ধ হয়ে গেছে। আজ তার অনেক দিন পেরিয়ে গেছে। আজও আমার মনে হয় কোনো এক কালো ছায়া তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে।